প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পের পোস্টের পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো গৃহহীনদের তাঁবু। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গৃহহীনদের একটি বড় তাঁবুর শিবির উচ্ছেদ করেছে শহর কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার তার গলফ ক্লাবে যাওয়ার সময় গৃহহীনদের ওই শিবিরের ছবি তুলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে লেখেন, এই গৃহহীনদের অবিলম্বে এখান থেকে সরে যেতে হবে। ট্রাম্পের এ পোস্টের 4 দিন পরই বুলডোজার দিয়ে গৃহহীনদের ওই তাঁবু উচ্ছেদ করেছে শহর কর্তৃপক্ষ। এ ঘটনায় একদিনেই অন্তত 11 জন গৃহহীন তাদের আশ্রয় হারিয়েছেন। ট্রাম্পের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে এক ব্যক্তি নিজের তাঁবুর পাশে একটি ভাঁজ করা চেয়ারে বসে আছেন। পরে জানা যায় তার নাম বিল থিওডি। থিওডির তাঁবুও উচ্ছেদ করা হয়েছে, এখন তিনি আশ্রয়হীন। নিজের ছবি দেখে বিল থিওডি বলেন, ওটা আমি। তিনি গাড়ির জানালা দিয়ে আমার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ব্যবহার করেছেন। এটিকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এটা তার কাণ্ডজ্ঞানহীন আচরণ। হোয়াইট হাউসের প্রেস কনফারেন্স কক্ষে গত সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার প্রশাসন সব পার্ক থেকে গৃহহীনদের শিবিরগুলো সরিয়ে ফেলবে। এ ঘোষণার পর বিবিসি ভেরিফাই ট্রাম্পের পোস্ট করা ছবিগুলো যাচাই করে। তাঁবুগুলোর ছবিতে দৃশ্যমান সূত্র, যেমন বাঁকানো রাস্তার ধারে ঘাসের জায়গা ব্যবহার করে বিবিসি গুগল স্ট্রিট ভিউতে একটি স্থানের সঙ্গে মিলিয়েছে। গৃহহীনদের শিবিরটি ওয়াশিংটন ডিসি থেকে গাড়িতে প্রায় 10 মিনিটের দূরত্বে, আর বিবিসি কার্যালয় থেকেও খুব কাছে। সেখানে গিয়ে দেখা গেছে স্থানীয় কর্তৃপক্ষ গৃহহীনদের সতর্ক করছেন যে তাদের শীঘ্রই সরে যেতে হতে পারে। মিজোরি অঙ্গরাজ্য থেকে আসা 66 বছর বয়সী বিল থিওডি এখানে অনেক বছর ধরে থাকেন, নির্মাণ শিল্পে কাজ করতেন। 2018 সাল থেকে তার স্থায়ী কোনো চাকরি নেই। বর্তমানে মাসে কিছুদিনের কাজ জোটে। গত বৃহস্পতিবার বিল থিওডি সহ অন্য বাসিন্দাদের জানানো হয় অবিলম্বে তাঁবু গুটিয়ে চলে যেতে হবে। বিল থিওডি বলেন, আমি বুঝি উনি এলোমেলো কিছু দেখতে চান না, তাই আমরা জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করি। আমরা প্রেসিডেন্ট বা অন্য কাউকে অসম্মান করতে চাই না। ওয়াশিংটন ডিসির স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের ডেপুটি মেয়র ওয়েন টার্নেজ বলেন, শহর কর্তৃপক্ষ আগেও এভাবে গৃহহীনদের শিবির উচ্ছেদ করেছে। সাধারণত 1 সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়, তবে ট্রাম্পের ঘোষণার পর এবার প্রক্রিয়াটি দ্রুত করা হয়েছে। শহরের আনুষ্ঠানিক হিসাবে ওয়াশিংটন ডিসি থেকে বের হওয়ার প্রধান একটি সড়কের পাশে উচ্ছেদ করা শিবিরটি শহরের সবচেয়ে বড় গৃহহীন শিবির ছিল। সেখানে 11 জন থাকতেন। তথ্য বলছে এই বছরের শুরুতে রাজধানীর গৃহহীন শিবিরে 97 জন ছিলেন। 2023 সালে এখানে 294 জন ছিলেন। শহরের বার্ষিক প্রতিবেদন বলছে এই বছর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 5138। গত বছর এই সংখ্যা ছিল 5613। এর মধ্যে প্রায় 800 জন সম্পূর্ণ খোলা আকাশের নিচে, আর বাকি 4300 জন কোনো না কোনো অস্থায়ী আশ্রয়ে আছেন। হোয়াইট হাউস বলেছে যারা রাস্তায় থাকেন তাদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা করা হবে এবং মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ দেওয়া হবে। তবে এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করলে জরিমানা বা কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। বিল থিওডি বলেন, মানুষকে হঠাৎ ধরে নিয়ে গিয়ে গ্রেফতারের হুমকি দেওয়া বা জোর করে আশ্রয়কেন্দ্রে পাঠানো যায় না। আমি আশ্রয়কেন্দ্রে যেতে চাই না, ওগুলো খারাপ জায়গা। গৃহহীনদের সহায়তাকারী সংস্থাগুলো বলছে ওই ব্যবস্থা ত্রুটিপূর্ণ, কারণ আশ্রয়কেন্দ্রগুলির ক্ষমতা প্রায়শই সীমিত। শিবির থেকে উচ্ছেদের পর থিওডি 3 রাত কাটিয়েছেন ভার্জিনিয়ার একটি মোটেলে। একজন দাতা তাকে খরচ জোগাড় করে দিয়েছিলেন। তিনি বলেন, মানুষটা সাহায্য না করলে কি করতাম জানি না, হয়তো সারাদিন ফুটপাতে বসে থাকতাম। ঘরটা আমার জিনিসে ঠাসা, তাঁবু আর সব মালপত্রে, কিন্তু একটা বিছানায় ঘুমানো, গোসল করা, ব্যক্তিগত বাথরুম ব্যবহার করা অসাধারণ লাগছে। মোটেল ছাড়ার পর থিওডি নতুন জায়গায় খোঁজার চেষ্টা করবেন। তিনি বলেন, আমার বেস্ট অপশন হলো নিরাপদ কোনো জায়গায় তাঁবু খাটানো। কোথায় সেটা হবে তা জানি না, তবে আমি ডিসিতেই থাকতে চাই। গৃহহীনদের শিবিরে বিবিসির কথা হয় 65 বছর বয়সী ওয়াশিংটন ডিসির বাসিন্দা জর্জ মর্গানের সঙ্গে। ভাড়া দিতে না পারায় ফ্ল্যাট ছেড়ে দিয়ে 2 মাস ধরে সেই শিবিরে ছিলেন। উচ্ছেদের পর তার খোঁজ নিতে ফোন করলে তিনি বলেন, একটি মোটেলের লবিতে তিনি পোষা কুকুরকে নিয়ে আছেন। এক ব্যক্তি ওই মোটেলে থাকার জন্য 1 রাতের ভাড়া দিয়েছিলেন। জর্জ মর্গান বলেন, আমরা এখানে বসে আছি, দেখব আরেকটা রাত থাকতে পারি কিনা। কুকুরের জন্য $15 দিতে হয়েছে, ওটাই ছিল আমার শেষ অর্থ। এদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ভারতীয় নারী ইউটিউবারের বিরুদ্ধে চার্জশিট। ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে 2500 পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। দীর্ঘ 3 মাসের তদন্ত শেষে তদন্তকারীরা জানিয়েছেন তার বিরুদ্ধে শক্ত প্রমাণ মিলেছে। ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন জ্যোতি মালহোত্রা, যিনি জ্যোতি রানী নামেও পরিচিত। গত মে মাসে হরিয়ানার হিসার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় অনলাইনে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির। এর সূত্র ধরে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। এহসানের সঙ্গে তিনি অন্তত 2 বার পাকিস্তানে গিয়েছিলেন। ধীরে ধীরে অর্থের বিনিময়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ ও সরবরাহ শুরু করেন তিনি।
চার্জশিটে বলা হয়েছে জ্যোতি নিয়মিত এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য পাঠাতেন। তার ডিজিটাল ডিভাইস থেকে সেনাবাহিনী ও সীমান্ত প্রতিরক্ষার নথি উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনি আইএসআই এজেন্ট শাকির, হাসান আলী ও নাসির ঢিলন এর সঙ্গেও যোগাযোগ রাখতেন। গত বছর 17 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত তিনি পাকিস্তানে ছিলেন। এরপর জুনে চীন এবং জুলাইয়ে নেপালে ভ্রমণ করেন। চার্জশিটে আরও উল্লেখ আছে, কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তান সফরে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সাক্ষাৎকার নেন। ভারতের রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা এনআইএ জানিয়েছে, পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের তরুণ সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের টার্গেট করছে। এর মাধ্যমে ডিজিটাল গুপ্তচক্র তৈরি করা হচ্ছে। জ্যোতি মালহোত্রা তার অনুসারীদের ব্যবহার করে সহজে সংবেদনশীল এলাকায় প্রবেশ ও তথ্য সংগ্রহ করতেন। চার্জশিটে আরও প্রকাশ, পাকিস্তানের হয়ে কাজ করার বিনিময়ে তিনি টাকা ছাড়াও বিদেশ সফরের আশ্বাস পেয়েছিলেন। এই প্রলোভনেই তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে গভীরভাবে জড়িয়ে পড়েন। তদন্তকারীদের দাবি, ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য পাচার করেছেন জ্যোতি। অপরদিকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন ভারতীয়রা। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত আদিবাসীরা চাইলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। আসামে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এ সংক্রান্ত লাইসেন্স নীতির অনুমোদন করেছে। অরক্ষিত বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত নাগরিকদের আত্মরক্ষার জন্য এই নতুন ব্যবস্থা অনুমোদন দেওয়া হয়েছে। ইন্ডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার 14 আগস্ট অস্ত্রের লাইসেন্স পেতে আবেদনের জন্য আসাম সরকার একটি ডিজিটাল পোর্টাল চালুও করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের কিছু অংশে অস্ত্রের লাইসেন্স যাতে সহজে পাওয়া যায় সেই জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। অস্ত্রের লাইসেন্সের জন্য কারা কিভাবে আবেদন করতে পারবেন সেটিও জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজ্যের সংখ্যালঘু প্রধান ও বাংলাদেশ সীমান্তে থাকা অরক্ষিত ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের নিজেদের সুরক্ষার জন্য এই লাইসেন্স দেওয়া হবে। গত মে মাসে রাজ্যটির মন্ত্রিসভা এমনই সিদ্ধান্ত নিয়েছিল, এবার সেটি কার্যকর করা হল। আসামের মুখ্যমন্ত্রী বলেন, যদি আমি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে থাকি অথবা দুই রাজ্যের সীমাবর্তী এলাকায় বসবাস করি অথবা এমন এক অরক্ষিত ও সংবেদনশীল এলাকায় থাকি যেখানে আমার সম্প্রদায়ের মানুষের সংখ্যা কম, তাহলে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন, যদি এমন পরিস্থিতি হয় তাহলে ছোট ছোট ঘটনা উত্তেজনার আবহ তৈরি করতে পারে। সেক্ষেত্রে বহু সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাতে পারে, পুড়িয়ে দিতে পারে ঘরবাড়ি, নানা কিছু ঘটতে পারে। একটি থানায় খুবই কম সংখ্যক পুলিশ থাকে। কোনো ঘটনা মোকাবিলায় জেলা থেকে টিম যেতেও কয়েক ঘন্টা সময় লাগে, আর ওই সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। তাই পুলিশ যতক্ষণ না আসছে নিজেদের সুরক্ষা করা প্রয়োজন, আর তাই এই ব্যবস্থা চালু করা হলো। এদিকে অস্ত্রের লাইসেন্স কারা পাবেন এ বিষয়ে রাজ্যটির সরকারের তরফ থেকে বলা হয়েছে, আবেদনকারীদের বয়স অন্তত 21 বছর হতে হবে, অরক্ষিত, সংবেদনশীল ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হতে হবে। আবেদনকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড আছে কিনা তা দেখা হবে। আবেদনকারীদের অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। এছাড়াও 2016 সালের অস্ত্র আইন অনুযায়ী আবেদনকারীদের প্রশিক্ষণের সনদ থাকতে হবে। তবে এর আগে গত মে মাসে মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছিলেন, রাজ্যের বাসিন্দারা নিজেদের জমিতেই বাংলাদেশিদের আক্রমণ ও হুমকির সম্মুখীন হচ্ছেন। এমন আক্রমণ থেকে ভারতীয়রা যাতে নিজেদের সুরক্ষিত করতে পারেন তার জন্যই এই বিশেষ অস্ত্র প্রকল্পটি চালু করা হবে। মুসলিম গরিষ্ঠ জেলা এবং বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া জেলাগুলিতে এই নতুন নীতি প্রযোজ্য হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি ধর্মীয় নিরপেক্ষ উদ্দেশ্য যা আদিবাসী বাসিন্দা, আদিবাসী এবং কমপক্ষে 3 প্রজন্ম ধরে ভারতে বসবাসকারী মানুষকে সাহায্য করবে। সব শেষ জানিয়ে দেব, সৌদি আরবে 22,000 প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় 22,000 প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7 থেকে 13 আগস্ট পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার 17 আগস্ট সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর গালফ নিউজের। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে মোট 21,997 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে 13,434 জন আবাসন আইন,
4,697 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 3,866 জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে 1,787 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 64% ইথিওপিয়ান, 35% ইয়েমেনি এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। একইভাবে অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও 27 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বলা হয়, একই সময় আবাসন ও শ্রমবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের দায়ে সৌদিতে বসবাসরত আরও 18 জনকে আটক করা হয়েছে। বর্তমানে মোট 25,439 জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 22,837 জন পুরুষ এবং 2,602 জন নারী। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে 18,149 জনকে দেশে ফেরানোর আগে প্রয়োজনীয় ভ্রমণনথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও 2,973 জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠাতে চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যে 12,861 প্রবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কতা জারি করে আসছে। প্রায় 3,48 লাখ জনসংখ্যার সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিত অবৈধ প্রবাসীদের আটক ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের খবর প্রকাশ করছে।